সেই বহুকাল আগেও যেমন ছিল এখনও তেমনই এই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে এই ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো বালি, শুকনো পাতা, কাঠিকুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। কোনো লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরু ধুলোবালিও জমে থাকতো না, শুকনো কাঠিকুঠিও পড়ে থাকতো না। তবে এই ঘণ্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্য থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন এদের কানেও পৌঁছেছে ঘণ্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সস্নিগ্ধ কণ্ঠে বলল, ঘণ্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডানপিটে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এ ঘণ্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘরবাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনও তেমনই, মাইল খানেকের মধ্যে ঘরবাড়ি কিছু নেই বললাম। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিমা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্য থেকেই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে। যে ঘরটায় বলছিলি লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে। বললাম, সেই ঘর তো আমি জানি নে, তবে শুনেছি পিছন দিকে, দেখি চল। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছাতেই ঘণ্টার আওয়াজ স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরেতেই ঘণ্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধ হয় টের পেয়ে বলল, কি রে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি কোনো নরবলি হচ্ছে না তো। অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিইয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুপাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই দরজা জানলা নেই। সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরু ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয় থাকত। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না, কথাটা আচমকা বলল অজয়। তবে? আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর
½ ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। একটানা ঘন্টা বেজে চলেছে মনে হচ্ছে, যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত! অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? অজয় বলল, সত্যি ভাববার কথা। এই রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। কোনো একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি অন্ধকারে বসেই পুজো করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা। খুব সাবধানে নামবি, টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ হয় না যেন। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপর কতকগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পুরো প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও রয়েছে, আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা, কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার ওপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব! এ ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল। আমাদের সকলকারই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, উপরে যাওয়া যাক। আমি বেশ সুস্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যে এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আমি আছি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্ত চিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। আ আ আ করে চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর। তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিভে গেল। অজয়ের চিৎকার শুনলাম, ওরে তোরা আমাকে বাঁচা, তোরা আমাকে বাঁচা, বাঁচা! তারপরই চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই।
তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো। অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মোহাচ্ছন্নের মতো পড়েছিল পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 8টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল, তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে কথা শুনে তখনই গায়ের প্রায় 20-25 জন যুবক সেই পুরো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক পড়েছিল। আরে, পায়ের কাছে বিরাট একখানা খাড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল, খাড়া? না, কখনো না, এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গাটায় খাড়ার ছাপটা জ্বলজ্বল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের ওপর বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাড়াটাই যে এখানে এসে পড়েছে এই বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। শুধু খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ডকারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল।